আচ্ছা, আজকে আমাদের আলোচনাটা হচ্ছে কমপ্লেক্স ইন্টিগ্রেশন নিয়ে। সো কমপ্লেক্স ইন্টিগ্রেশনটা আমি যেটা মনে করি আমাদের যে ইন্টিগ্রাল ক্যালকুলাস আছে সেটার চেয়ে অনেক বেশি ইজি। কারণ এখানে অ্যাকচুয়ালি ওইরকম বড় কোনো ইন্টিগ্রেশনের ক্যালকুলেশন করা লাগে না। এখানে জাস্ট কিছু থিওরেম থাকে, ওই থিওরেম গুলাকে আমরা অ্যাপ্লাই করি ইন্টিগ্রেশনের মধ্যে, অ্যাপ্লাই করার মতো একটা ফর্মে নিয়ে অ্যাপ্লাই করে দেই। সো আমাদের অত হিউজ ক্যালকুলেশন অ্যাকচুয়ালি করা লাগে না, ঠিক আছে। সো আমি আজকে ক্লাসটা নিলে আপনারা আসলে বুঝতে পারবেন যে কেন বললাম এটা অনেক বেশি ইজি। তো চলুন আমরা শুরু করি। সো প্রথমে আমি একটা থিওরেম একটু বলবো। এটা তিতাসের বইয়ে জাস্ট থিওরেম ওয়ান হিসেবে দেওয়া আছে। এটা অ্যাকচুয়ালি কশি গোর্সের থিওরেম, ঠিক আছে। তো এই থিওরেমের নলেজ দিয়ে আমরা হচ্ছে বেশ কিছু ইন্টিগ্রেশনের ভ্যালু যে জিরো আসবে সেটা আমরা বুঝতে পারি, ঠিক আছে। সে অ্যাকচুয়ালি কি বলছে, আমরা কিন্তু অলরেডি অ্যানালাইটিক ফাংশনের ক্লাসটা করে ফেলছি, ঠিক আছে। সো সে যেটা বলছে যে এফ জেড যে কোনো একটা ফাংশন, কমপ্লেক্স ফাংশন যদি অ্যানালিটিক হয়, যে কোনো একটা রিজিয়ন আর এর মধ্যে যদি সে অ্যানালিটিক হয়, আহ, এবং ওই রিজিয়নটা যদি একটা ক্লোজড রিজিয়ন হয়, ওই রিজিয়নটা কি হয়, ক্লোজড রিজিয়ন হয়। সি হচ্ছে একটা ক্লোজ রিজিয়ন, ঠিক আছে। ক্লোজ রিজিয়নের মধ্যে যদি অ্যানালিটিক হয়, তাহলে তার ইন্টিগ্রেশনের ভ্যালুটা জিরো আসবে। এটাই হচ্ছে কশি গুরসের থিওরেমটা বলছে আমাদেরকে, ঠিক আছে। সো কোন একটা ফাংশন সে কি কি বলতেছি, সে হচ্ছে কোন একটা ক্লোজ রিজিয়নের মাঝখানে সে যদি অ্যানালিটিক হয়, তাহলে তার ইন্টিগ্রেশনের ভ্যালুটা জিরো আসবে। আচ্ছা, অ্যানালিটিকের বিষয়টা আমি একটু মানে বুঝার সুবিধার্থে, মানে থিওরিটিক্যাল ডেফিনেশনে না গিয়ে, আমি এই অ্যানালিটিক ফাংশন নিয়ে আমার কিন্তু অনেক ক্লাস আছে। তা আমরা যখন থার্ড ইয়ারে ছিলাম, ফোর্থ ইয়ারে ছিলাম, সুজন হয়তো বা মনে করতে পারবি। তো এগুলো নিয়ে থিওরিটিক্যাল অনেক আলোচনা আছে, হ্যাঁ, তো ওই আলোচনায়, ক্লাসগুলো আছে ড্রাইভে। হ্যাঁ ওই আলোচনায় যাবো না আমরা। আমরা জাস্ট এখানে একদম সহজে বোঝার জন্য, অ্যানালিটিক কি, একটা ফাংশন, যেই ফাংশনের ভিতর ফাংশনের কোন একটা ভ্যালু বসাইলে আনডিফাইন্ড আনডিফাইন্ড কোনো কিছু আসবে না, ওইটাই অ্যানালিটিক ফাংশন। কোন একটা রিজিয়নের ভিতরে ওই রিজিয়নের পয়েন্ট গুলো বসাইলে যদি আনডিফাইন্ড কিছু না আসে, তাহলেই সেই ফাংশনটা অ্যানালাইটিক ধরবো আমরা, ঠিক আছে। তো এখানে আমি কিছু এক্সাম্পল, এই যে থিওরেমটা বললাম কশি গুরসের থিওরেম, এই কশি গুরসের থিওরেমের কিছু অ্যাপ্লিকেশন হিসেবে কিছু এক্সাম্পল আমরা দেখবো। যেমন টেন জেড ফাংশনের ইন্টিগ্রেশনটার অ্যান্সার হবে জিরো। টেন জেড ফাংশনটাকে ডিজেড এর মাঝখানে যদি ইন্টিগ্রেট করি, যেখানে সি যে কার্ভটা আছে, ক্লোজড কার্ভটা কি, ক্লোজ কার্ভটা হচ্ছে জেড মডুলাস জেড ইজ ইকুয়াল টু ওয়ান। এখন মডুলাস জেড ইজ ইকুয়াল টু ওয়ান এটা কিন্তু একটা সার্কেলকে রিপ্রেজেন্ট করে। কেউ যদি না বুঝেন তার জন্য আমি বলে দিতেছি কিভাবে সার্কেল হয়। এটা হচ্ছে একটা ওয়ান রেডিয়াস সার্কেল। জেড এর মানে হচ্ছে এক্স প্লাস আই ওয়াই। সো এটা হচ্ছে মডুলাস ইজ ইকুয়াল টু ওয়ান। সো মডুলাস মানে হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু ওয়ান। সো আলটিমেটলি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু আসছে ওয়ান স্কোয়ার, ঠিক আছে। এটা ওয়ান রেডিয়াসের একটা সার্কেল। ওকে, আচ্ছা, এখন আমার কথা হচ্ছে এই যে রিজিয়নটা যে সে দিল, ওয়ান রেডিয়াসের একটা সার্কেল দিল, যার সেন্টার হচ্ছে জিরো জিরোতে। আচ্ছা ঠিক আছে, একটা ওয়ান রেডিয়াস সার্কেল আঁকলাম। এখন এই ওয়ান রেডিয়াসের সার্কেলের ভিতরে আমার টেন জেড ফাংশনটাকে অ্যানালিটিক কিনা সেটা আমাকে দেখতে হবে। আচ্ছা ফাইন, এখন আমরা টেন জেড ফাংশনটাকে একটু ভাঙলাম। টেন জেড ফাংশনটাকে সাইন জেড আপন কস জেড লিখলাম। এখন কস জেড এর ভ্যালু কিন্তু নিচে জিরো আসা সম্ভব। এই জেড এর জায়গায় কত বসালে নিচে জিরো আসা সম্ভব, আমরা যদি দেখি, এই জেড এর জায়গায় কত বসাইলে পাই বাই টু বসাইলে কিন্তু কস পাই বাই টু কস 90 ডিগ্রি ভ্যালু কিন্তু জিরো, তাই না। সো পাই বাই টু বসালে কিন্তু জিরো আসা সম্ভব। কিন্তু পাই বাই টু কি আমার এই সার্কুলার রিজিয়নের ভিতরে পড়ে না বাইরে পড়ে, এইটা এখন আমাকে বুঝতে হবে, ঠিক আছে। এই যে জেড এর ভ্যালু যে পাই বাই টু, এই পাই বাই টু কিন্তু এই সার্কুলার রিজিয়নের বাইরে পড়ে। অর্থাৎ এই সার্কুলার কারণ আমরা পাই বাই টু এর ভ্যালু কত হবে, পাই এর ভ্যালু যদি 3.1416 হয়, একে দুই দিয়ে ভাগ করলে এটা ওয়ান রেডিয়াসের চেয়ে বড় আসবে, ঠিক আছে। এর ভ্যালুটা একের চেয়ে বড় আসবে। একের চেয়ে বড় মানে হচ্ছে এটা এই বৃত্তের পরিধির বাইরে পড়ছে, ঠিক আছে। তার মানে বৃত্তের পরিধির যদি বাইরে পড়ে, তার মানে এই বৃত্তের পরিধির ভিতরে বা এই বৃত্তের ভিতরে যে ক্লোজ রিজিয়নটা আছে, এই ক্লোজ রিজিয়নের ভিতরে এমন একটা পয়েন্টও নাই যে পয়েন্টটা আমি এই ফাংশনের ভিতরে বসালে কোনো আনডিফাইন্ড কিছু একটা আসবে। অর্থাৎ আনডিফাইন্ড কোনো কিছু আসার চান্স নাই, ঠিক আছে। তার মানে এই ফাংশনটা অ্যানালিটিক, এই এই রিজিয়নের জন্য অ্যানালিটিক। যদি আমি রিজিয়ন চেঞ্জ করি তাহলে আবার সে অ্যানালিটিক থাকবে না, ঠিক আছে। সে এন্টায়ারলি অ্যানালিটিক না, বাট এই রিজনের মধ্যে সে অ্যানালিটিক। এই রিজনের মধ্যে অ্যানালিটিক হওয়ার কারণে আমি তার অ্যান্সারটা জিরো বসাই দিলাম, ঠিক আছে। আচ্ছা, আরো কিছু এক্সাম্পল দেখি, তাহলে আমরা কশি গুডসের থিওরেমটা বুঝতে পারবো। এবং এগুলোরও দেখা যায় বিসিএ তে ওইভাবে না আসলেও কিছু কিছু প্রবলেমে আমাদের এরকম যদি আমরা বুঝতে পারি যে এটা কশি গুডসেট এর মধ্যে পড়ছে, তাহলে আমরা ডিরেক্ট অ্যান্সারটা জিরো বসাই দিতে পারবো, ঠিক আছে। আচ্ছা, আরেকটা প্রবলেম আমরা যদি দেখি, এই যে প্রবলেমটা ই টু দি পাওয়ার মাইনাস জেড আর নিচে আছে জেড প্লাস ওয়ান। আচ্ছা ফাইন, এই ফাংশনে এই যে ফাংশনটা দিল, এই ফাংশনটার মধ্যে কিন্তু ঝামেলা আছে। জেড এর ভ্যালু যখনই আমি এইখানে জেড এর ভ্যালু যখন আমি মাইনাস ওয়ান বসাবো, জেড এর ভ্যালু মাইনাস ওয়ান বসাইলে কিন্তু একটা ঝামেলা হবে।
জেড এর ভ্যালু -1 বসালে কিন্তু একটা ঝামেলা হয়ে যাবে। ঠিক আছে, এখন আমাকে বুঝতে হবে যে ও এটা কোন প্রবলেম, এটা আরেকটা প্রবলেম দিয়ে নিচ্ছি আমি না। আচ্ছা, এই যে এই প্রবলেমটা দেখি, উপরেটা না দেখে এই যে এইটা একটু দেখি। ঠিক আছে, যেমন এই প্রবলেমটা যদি দেখি আমরা, জেড এর ভ্যালু মাইনাস মাইনাস ওয়ান বসালে কি আসবে, -1 বসালে একটা ঝামেলা হচ্ছে। জেড এর জায়গায় আমি -1 বসাতে পারছি না, বসাইলে কিন্তু নিচে জিরো চলে আসছে, অর্থাৎ আনডিফাইন্ড কিছু একটা চলে আসতেছে। কিন্তু আমাকে রিজিয়নটা কোনটা দিল, আমাকে কিন্তু রিজিয়নটা দেওয়া হয়েছে মডুলাস জেড ইজ ইকুয়াল টু হাফ, রিজিয়নটা দেওয়া হয়েছে মডুলাস জেড ইজ ইকুয়াল টু হাফ। কিন্তু মডুলাস জেড ইজ ইকুয়াল টু হাফ এর মাঝখানে কি এই পোল অথবা এই সিঙ্গুলারিটিটা কি মডুলাস জেড ইজ ইকুয়াল টু হাফের মাঝখানে পড়ে? এটা কিন্তু মডুলাস জেড ইজ ইকুয়াল টু হাফের মাঝখানে পড়ে না। এই যদি আমার সার্কেলটা হয় হাফ রেডিয়াসের, এই সার্কেলের বাইরে কিন্তু -1 এই পয়েন্টটা অবস্থান করে। তার মানে আমার যে সিঙ্গুলারিটিটা আছে, যে ঝামেলাটা আছে, গ্যাঞ্জামের পয়েন্টটা আছে, এই গ্যাঞ্জামের পয়েন্টটা কিন্তু বাইরে পড়তেছে এই ক্লোজড রিজিয়নের। আর এই ক্লোজ রিজিয়নের মাঝখানে এই ফাংশনটা তার মানে অ্যানালিটিক হয়ে গেছে। আর অ্যানালিটিক হয়ে গেলে তার ইন্টিগ্রেশনের ভ্যালু কত আসবে? ইন্টিগ্রেশন আসবে 0। ঠিক আছে, ইন্টিগ্রেশন আসবে 0। তাহলে এই ছিল হচ্ছে আমরা কশি গুডসের থিওরেমের কিছু অ্যাপ্লিকেশন দেখলাম। ঠিক আছে, এখন আমরা আরেকটা ফর্মুলা দেখবো, এটাকে বলা হয় কশি ইন্টিগ্রাল ফর্মুলা। এটার নাম হচ্ছে কশি ইন্টিগ্রাল ফর্মুলা। ঠিক আছে, এখন কশি ইন্টিগ্রাল ফর্মুলাটার কিন্তু প্রুফ 28 বিসিএস, 30 বিসিএস, 37 বিসিএস এটার প্রুফ কিন্তু আসছে। তার মানে এটার প্রুফটা কিন্তু ইম্পর্টেন্ট। তো আমরা প্রথমে আগে এটা কি বলতে চাইছি সেটা একটু বোঝার চেষ্টা করি। ঠিক আছে, এখানে দুইটা ফাংশন আছে, একটা হচ্ছে এফ জেড, একটা ফাংশন উপরে আছে যেই ফাংশনটা হচ্ছে অ্যানালিটিক। উপরে একটা ফাংশন আছে এফ জেড যেটা হচ্ছে অ্যানালিটিক, নিচে জেড মাইনাস এ আছে। জেড মাইনাস এ তো হচ্ছে জেড ইজ ইকুয়াল টু এ পয়েন্ট একটা গ্যাঞ্জাম আছে, জেড ইজ ইকুয়াল টু এ পয়েন্টের নিচে জিরো হয়ে যাবে। ঠিক আছে, যদি এরকম থাকে যে উপরের ফাংশনটা অ্যানালিটিক আর নিচে একটা সিঙ্গুলারিটি আছে, নিচে হচ্ছে এটাকে বলা হয় যে গ্যাঞ্জামা পয়েন্ট গুলাকে বলা হয় সিঙ্গুলারিটি, গ্যাঞ্জামের পয়েন্ট গুলার কি বলা হয়? সিঙ্গুলারিটি বলা হয়। ঠিক আছে, তাহলে এরকম যদি থাকে যে উপরের ফাংশনটা হচ্ছে অ্যানালিটিক আর নিচে হচ্ছে সিঙ্গুলারিটি আছে, তখন কোন একটা ক্লোজ রিজিয়নের মধ্যে তার ইন্টিগ্রেশনের ভ্যালুটা হবে টু পাই আই, ইন্টু এফ অফ এ। আমি এই পুরো ফাংশনের ভিতরে কিন্তু জেড এর ভ্যালু এ বসাতে পারবো না, পুরো ফাংশনের ভিতরে জেড এর ভ্যালু এ বসাতে পারবো না, কিন্তু উপরের যে ফাংশনটা আছে সেটা কিন্তু অ্যানালিটিক ফাংশন, তার ভিতরে কিন্তু আমি জেড এর জায়গায় এ বসাইতে পারবো। ঠিক আছে, এই জন্য ইন্টিগ্রালের ফর্মুলাটা কি, যদি এফ অফ জেড ডিভাইডেড বাই জেড মাইনাস এর ইন্টিগ্রেশন করতে বলা হয় কোন একটা ক্লোজ রিজিয়নের মাঝখানে, যেখানে জেড ইজ ইকুয়াল টু এ হচ্ছে তার একটা ইনসাইড পয়েন্ট সি এর কার্ভের ভিতরে, যেটা হচ্ছে একটা সিঙ্গুলারিটি, এরকম যদি হয় তখন হচ্ছে আমরা এর অ্যান্সারটা ডিরেক্ট লিখবো কত, টু পাই আই ইন্টু এফ অফ এর অ্যান্সারটা কি লিখবো, ডিরেক্ট টু পাই আই ইন্টু এফ অফ এ লিখবো। এখন আমরা এটার প্রুফ করব। ঠিক আছে, এটার প্রুফটা একটু দেখবো, প্রুফটা খুবই সোজা। আচ্ছা, আমরা যেটা করলাম, এখানে গ্যাঞ্জামের পয়েন্টটা কিন্তু এ পয়েন্টটা হচ্ছে তার গ্যাঞ্জামের পয়েন্ট। এখন একটা কার্ভ আছে হচ্ছে সি কার্ভ, সি হচ্ছে একটা ক্লোজ কার্ভ, এই কার্ভটা আছে, ভালো কথা। এই সি কার্ভের ভিতরেই একটা পয়েন্ট আছে হচ্ছে এ, যেটা হচ্ছে গ্যাঞ্জামের পয়েন্ট। যদি এই গ্যাঞ্জামের পয়েন্টটা না থাকতো তাহলে, আচ্ছা সুজন বলতো আমাকে, যদি এই গ্যাঞ্জামের পয়েন্টটা না থাকে তাহলে এই ইন্টিগ্রেশনের ভ্যালুটা কত হইতো? জিরোই তো। তাহলে কিন্তু জিরো হইতো, কিন্তু এই পয়েন্টটা থাকার কারণে এখন একটা ঝামেলা হয়ে গেছে। তাহলে এখন এই পয়েন্টটা থাকলে কিভাবে এর ইন্টিগ্রেশনটা আমি বের করবো, এটাই হচ্ছে কশিস ইন্টিগ্রাল ফর্মুলা থেকে আমরা জানি। আর কি করা হয়েছে কশিস ইন্টিগ্রাল ফর্মুলাতে, সে কি করছে, এই পয়েন্টটাকে ঘিরে একটা সার্কেল কল্পনা করছে, যেই পয়েন্টটাতে গ্যাঞ্জাম সেই পয়েন্টটাকে ঘিরে একটা সার্কেল কল্পনা করছে। আচ্ছা, এবং ওই সার্কেলের যেই কার্ভটা, ওই সার্কেলের কার্ভটার নাম দিছে C1 কার্ভ নাম দিছে। আচ্ছা, এখন এই C1 কার্ভের ইকুয়েশনটা কি হবে, এই C1 কার্ভের ইকুয়েশন কিন্তু হবে জেড মাইনাস এ এর মডুলাস ইজ ইকুয়াল টু আর, জেড মাইনাস এ এর মডুলাস ইজ ইকুয়াল টু আর। ঠিক আছে, এখন যদি আমি মডুলাস উঠাই দেই তাহলে এখানে আর ইন্টু ই টু দি পাওয়ার আই থিটা কোত্থেকে আসলো, এইটা কি বুঝছো? এইটা মনে হয় বুঝোস না, তাই না? একটা জিনিস চিন্তা কর, ই টু দি পাওয়ার আই থিটা মানে কি? ই টু দি পাওয়ার আই থিটা মানে হচ্ছে কস থিটা যোগ আই ইন্টু সাইন থিটা। এখন আমি যদি ই টু দি পাওয়ার আই থিটার মডুলাস নেই, ই টু দি পাওয়ার আই থিটার মডুলাস কি হবে বলতো? রুট ওভার কজ স্কোয়ার থিটা যোগ সাইন স্কোয়ার থিটা হবে। এন্ড কজ স্কোয়ার থিটা সাইন স্কোয়ার থিটার মান কত? ওয়ান না? কজ স্কোয়ার থিটা সাইন স্কোয়ার থিটার মান কিন্তু ওয়ান। তাহলে আমি যদি জেড মাইনাস এ এর মডুলাস ইজ ইকুয়াল টু, আমি চাইলে লিখতে পারি মডুলাস আর ইন্টু
মডুলাস ই টু দি পাওয়ার আই থিটা, কারণ ই টু দি পাওয়ার আই থিটার মডুলাস লেখা আর না লেখা একই কথা, কারণ এর ভ্যালু তো ওয়ান। আচ্ছা, এখন যদি উভয় পাশ থেকে মডুলাস আমি উঠাই দেই, তাহলে জেড মাইনাস এ ইজ ইকুয়াল টু আর ইন্টু ই টু দি পাওয়ার আই থিটা চলে আসলো। তাহলে জেড ইজ ইকুয়াল টু হচ্ছে এ প্লাস আর ইন্টু ই টু দি পাওয়ার আই থিটা। তাহলে এখানে যদি আমি ডিফারেন্সিয়েশন করি, ডি জেড ইজ ইকুয়াল টু আসবে হচ্ছে আর ইন্টু ই টু দি পাওয়ার আই থিটাকে ডিফারেন্সিয়েশন করলে একটা আই চলে আসবে এখানে, আর ই টু দি পাওয়ার আই থিটা ডি থিটা। আচ্ছা, এই জিনিসগুলো পাইলাম। এবার আমি এবার আমি কি করব? এবার আমি হচ্ছে, হ্যাঁ, এখন আমি আমার পুরা ইন্টিগ্রালটাকে আবার লিখলাম। সি এর সাপেক্ষে এফ জেড, জেড মাইনাস এফ অফ জেড আপন জেড মাইনাস এ ইন্টু ডি জেড, এইটাকে এবার আমি সি ওয়ান কার্ভের সাপেক্ষে লিখবো। এটাকে আমি কি লিখবো? সি ওয়ান কার্ভের সাপেক্ষে এটাকে লিখবো। সি ওয়ান কার্ভের সাপেক্ষে লিখলাম। লেখার পরে এবার এই যে জেড এর ভ্যালু, 1 নম্বর ইকুয়েশন থেকে জেড এর ভ্যালু আর ডি জেড এর ভ্যালুটা আমি এবার রিপ্লেস করব। তো জেড এর জায়গায় এফ অফ জেড ছিল, ওখানে জেড এর জায়গায় এ প্লাস আর ইন্টু ই টু দি পাওয়ার আই থিটা রিপ্লেস করলাম। আর এই যে নিচে ছিল জেড মাইনাস এ, জেড মাইনাস এর ভ্যালুটা কত? আর ইন্টু ই টু দি পাওয়ার আই থিটা। তো জেড মাইনাস এর জায়গায় আর ইন্টু ই টু দি পাওয়ার আই থিটা রিপ্লেস করলাম। এই যে ডি জেড ছিল, ডি জেড এর জায়গায় আর ইন্টু ই টু আর আর আই ইন্টু ই টু দি পাওয়ার আই থিটা ডি থিটা রিপ্লেস করলাম। এদেরকে রিপ্লেস করলাম, এখান থেকে আর ই টু দি পাওয়ার আই থিটা, আর ই টু দি পাওয়ার আই থিটা কাটাকাটি গেল, একটা আই বাইরে থাকলো। আর এখানে হইলো এফ অফ এ প্লাস আর ইন্টু ই টু দি পাওয়ার আই থিটা ইন্টু ডি থিটা থাকলো। আচ্ছা, এখন কি করা হয়েছে? লিমিট অ্যাপ্লাই করা হয়েছে উভয় পাশে। লিমিট অ্যাপ্লাই করা হয়েছে কার উপর? আর এর উপর লিমিট অ্যাপ্লাই করা হয়েছে। হোয়েন আর টেন্স টু জিরো, এখন আর যদি জিরোর দিকে চলে যায়, আর যদি জিরোর দিকে চলে যায়, এই পার্টটুকু তো জিরো হয়ে যাবে, এই পার্টটুকু তো জিরো হয়ে যাবে, তখন এই পার্টটুকু হয়ে যাবে এফ অফ এ। ঠিক আছে? আর যদি টেন্স টু জিরো হয়ে যায়, তখন এই পার্টটুকু জিরো, তখন এই পার্টটুকু হয়ে যাবে এফ অফ এ। এবার এফ অফ এ কিন্তু একটা কনস্ট্যান্ট টার্ম হয়ে গেছে, কারণ এর ভিতরে আমরা ইন্টিগ্রেট করতেছি ডি থিটার সাপেক্ষে, থিটার সাপেক্ষে ইন্টিগ্রেট করতেছি, আর এখানে কিন্তু থিটার কোনো টার্মই নাই। তাহলে এফ অফ এটাকে আমি বাইরে নিয়ে আসলাম, ডি থিটার ইন্টিগ্রেট করলাম। ডি থিটাকে যদি ইন্টিগ্রেট করি তাহলে থিটা হবে, আর থিটাকে 0 থেকে 2 পাই রেঞ্জের মাঝখানে লিমিট বসাই দিলে আসবে 2 পাই। তো আলটিমেটলি কিন্তু চলে আসলো ওয়ান, আলটিমেটলি কিন্তু চলে আসলো যে 2 পাই আই ইন্টু এফ অফ এ। 2 পাই আই ইন্টু, আমাদের ইন্টিগ্রেশনের ভ্যালুটা কত আসলো? ইন্টিগ্রেশনের ভ্যালুটা এফ অফ জেড বাই জেড মাইনাস এ এর ইন্টিগ্রেশনের ভ্যালুটা চলে আসলো 2 পাই আই ইন্টু এফ অফ এ চলে আসলো। চাইলে এটাকে এভাবেও লেখা যায়, বইয়ের ভিতরে এভাবে লিখছে 2 পাই আইটাকে এই দিকে যদি নিয়ে যাই, লেফট সাইডে নিয়ে যাই, তাহলে 2 পাই আইটাকে ভাগ আকারে লেখা যায়, এভাবেও চাইলে লেখা যায়। এটাই ছিল হচ্ছে কশিস ইন্টিগ্রাল ফর্মুলা, যেটার প্রুফটাও ইম্পর্টেন্ট, প্রুফটা খুবই সোজা। এখন এই প্রুফটা বুঝা গেছে কিনা? আচ্ছা, তাহলে প্রুফে যদি সমস্যা না থাকে, তাহলে আমি কশিস ইন্টিগ্রাল ফর্মুলার একটা জেনারেলাইজ ফর্ম আছে, ওই জেনারেলাইজ ফর্মটা এখন একটু দেখলে আমরা এরপরে ম্যাথ শুরু করতে পারবো। ঠিক আছে? একটার পর একটা ম্যাথ করলে আমাদের হচ্ছে চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, এখন জেনারেলাইজ ফর্মুলাটা কি? জেনারেলাইজ ফর্মুলাটা হচ্ছে, একটু আগে আমরা কি দেখছিলাম? একটু আগে আমরা যেটা দেখছিলাম সেখানে এই যে জেড মাইনাস এ ছিল, কিন্তু এখানে কিন্তু টু দি পাওয়ার এন ছিল না। এখন যদি এমন হয় যে জেড মাইনাস এটার পাওয়ার হচ্ছে এন, তখন আসলে কি হবে? হ্যাঁ, তখন হচ্ছে 2 পাই আই লিখবো, কিন্তু এবার তো আর এফ অফ এ লেখা যাবে না, যেহেতু এখানে পাওয়ার হিসেবে এন আছে, এবার তো আর এফ অফ এ লেখা যাবে না। এবার যেটা করতে হবে, যেই উপরের যে ফাংশনটা থাকবে, এই যে এফ অফ জেড থাকবে, এইটাকে নিচে যদি পাওয়ার হিসেবে এন থাকে, উপরের এফ অফ জেডটাকে n-1 তম বার ডিফারেন্সিয়েশন করতে হবে, নিচে আবার n-1 ফ্যাক্টোরিয়াল লিখতে হবে। ঠিক আছে? উপরের যে অ্যানালিটিক ফাংশনটা এফ অফ জেড থাকবে, তাকে n-1 তম বার ডিফারেন্সিয়েশন করব, এবং তাকে নিচে n-1 ফ্যাক্টোরিয়াল লিখবো। শেষ। এটাই হচ্ছে আমার ফর্মুলা, জেনারেলাইজ ফর্মুলা। ঠিক আছে? এই জেনারেলাইজ ফর্মুলা কেন বলতেছি? কারণ আমরা মাত্র যেটা প্রুফ করলাম ওইটাও এখান থেকেই আসে। যখন এন এর ভ্যালু জিরো বসাবো, এন এর ভ্যালু যদি জিরো বসাই, এন এর ভ্যালু জিরো বসালেই কিন্তু আমরা মাত্র যে ফর্মুলাটা প্রুফ করলাম সেটাই চলে আসবে। এফ অফ জেড ডিভাইডেড বাই জেড মাইনাস এ হোল টু দি পাওয়ার জিরো, হোল টু দি পাওয়ার, ওয়ান এন এর ভ্যালু বসাইতে জিরো হবে। না, ওয়ান বসাবো, এন এর ভ্যালু ওয়ান বসাবো। এন এর ভ্যালু ওয়ান বসালে আমাদের কিন্তু মাত্র যে ফর্মুলাটা প্রুফ করলাম সেটা চলে আসবে। এন এর ভ্যালু ওয়ান বসাই দিলাম। এবার 2 পাই আই এফ অফ জিরো অফ এ ডিভাইডেড বাই জিরো ফ্যাক্টোরিয়াল। আর এফ অফ জিরো মানে কিন্তু মেইন ফাংশনটাকে বোঝায়। এফ অফ জিরো মানে হচ্ছে 0 তম বার ডিফারেন্সিয়েশন করা হয়েছে, অর্থাৎ মেইন ফাংশনটা, মেইন ফাংশন। আর জিরো ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে ওয়ান। সো আমরা কিন্তু আমাদের আগের ফর্মুলাটাই কিন্তু পাই যাইতেছি এখান থেকে। ঠিক আছে? তাহলে এই জন্য এটাকে আমি বলতেছি জেনারেলাইজ কশি ইন্টিগ্রাল ফর্মুলা। এটা দুই একটা অঙ্ক দেয়, একটা বিসিএস এ দেখছিলাম একটা অঙ্ক দিছে, যেটা হচ্ছে নিচে ওই জেড মাইনাস এ এর সাথে একটা পাওয়ার ছিল। তো ওইরকম যদি পাওয়ার থাকে তখন হচ্ছে এটারে ডেরিভেটিভ করে তখন হচ্ছে আনতে হবে। ঠিক আছে? এই পর্যন্ত আশা করি বোঝা গেছে। এই পর্যন্ত যদি বোঝা যায় তাহলে কিন্তু এখন ধূপধাপ অঙ্ক করবো। ঠিক আছে?
সো এই পর্যন্ত কোনো সমস্যা থাকলে এখনই বলতে হবে, না হলে আমি এখন অঙ্ক চলে যাবো, ঠিক আছে? আচ্ছা, এই হচ্ছে আমার প্রথম প্রবলেম, 38তম বিসিএস এ আসছে। এখানে কি বলছে, এই যে একটা ইন্টিগ্রালের ভ্যালু হচ্ছে 2 পাই আই, এটা দেখাইতে বলছে। এই ইন্টিগ্রালের ভ্যালুটা কত, 2 পাই আই, এটা দেখাইতে বলছে, ঠিক আছে? আচ্ছা, এখানে এফ অফ জেড এর ভ্যালু কত? এফ অফ জেড এর ভ্যালু হচ্ছে sin 3z। ওকে, আচ্ছা, এখন আমার জেড এর ভ্যালু কত বসাইলে ঝামেলা? জেড এর ভ্যালু -π/2 বসাইলে হচ্ছে ঝামেলা। এখন আগে দেখতে হবে -π/2 কি আমার ক্লোজ রিজিয়নের মধ্যে না বাইরে। যদি বাইরে পড়ে তাহলে অ্যান্সার হবে 0, আর যদি মধ্যে পড়ে তাহলে হচ্ছে কশির ইন্টিগ্রাল ফর্মুলা দিয়ে অঙ্কটা করতে হবে। এখন এই যে -π/2, এটা হচ্ছে যে মডুলাস জেড ইজ ইকুয়াল টু 5, এই বৃত্তের ভিতরে কিন্তু পড়ছে, কারণ এটা কিন্তু 5 রেডিয়াসের একটা বৃত্ত। এই বৃত্তের ভিতরেই কিন্তু -π/2, এটা কিন্তু অত বেশি বড় সংখ্যা না, এটা হচ্ছে 1 পয়েন্ট সামথিং আসবে, -1 পয়েন্ট সামথিং। তো এই -π/2 এটা কিন্তু আমাদের 5 রেডিয়াসের এই ভিতরেই পড়ছে, অর্থাৎ আমাদের কশির ইন্টিগ্রাল ফর্মুলা দিয়ে অঙ্কটা করতে হবে, ঠিক আছে? সো আমরা কি করব, আমাদের অ্যান্সার আসবে 2 পাই আই। সো অ্যান্সার আসবে কত, আমরা ডিরেক্টলি অ্যান্সারটা বসাই দিই, অঙ্কগুলো খুবই সোজা। সো আমরা ডিরেক্টলি এখানে অ্যান্সারটা বসাই দিব, 2 পাই আই ইন্টু এফ অফ এ। এফ অফ এ এর ভ্যালু কত, এর ভ্যালু হচ্ছে -π/2, ঠিক আছে? এর ভ্যালু হচ্ছে -π/2। সুতরাং চলে আসলো 2 পাই আই ইন্টু এফ অফ এ, তাহলে এফ অফ জেড ছিল sin sin 3z, তাহলে sin 3 ইন্টু -π/2। সো এটার ভ্যালু কত আসতেছে, 3 ইন্টু -π/2, অর্থাৎ আমি যদি পিছনের দিক দিয়ে তিনটা 90 ডিগ্রি ঘুরবো, একটা 90 ডিগ্রি, দুইটা তিনটা, মানে হচ্ছে sin 90 ডিগ্রি আসে, 2 পাই আই ইন্টু sin π/2 আসে। সো এটার ভ্যালু হচ্ছে 1। সো অ্যান্সার আসতেছে 2 পাই আই, ঠিক আছে? সো আমরা আশা করি বুঝতে পারছি এই প্রবলেমটা। পরের প্রবলেমটা দেখি। আচ্ছা, পরের প্রবলেম 40 বিসিএস এ আসছে, ক্যালকুলেট করতে বলছে। এফ অফ জেড এর ভ্যালু কত, এফ অফ জেড এর ভ্যালু হচ্ছে 1, ঠিক আছে? এফ অফ জেড এর ভ্যালু যদি 1 হয়, আর এই সিঙ্গুলারিটিটা, এই যে জেড ইজ ইকুয়াল টু 2, এটা কি এই সার্কুলার রিজিয়নের ভিতরে পড়ছে, এই ক্লোজ রিজিয়নের ভিতরে পড়ছে? হ্যাঁ, এটার ভিতরেই কিন্তু জেড ইজ ইকুয়াল টু 2টা পড়ছে। সুতরাং অ্যান্সার আসবে কত, 2 পাই আই ইন্টু এফ অফ 2। কিন্তু এফ অফ জেড তো 1, মানে একটা কনস্ট্যান্ট ফাংশন, সুতরাং অ্যান্সার হবে শুধু 2 পাই আই, অ্যান্সার হবে শুধু 2 পাই আই। তো আশা করি এই অঙ্কটাও বুঝা গেছে। আচ্ছা, এরপরে একটা অঙ্ক আছে, এটা আমি করে রাখছি, এটা হচ্ছে 29 বিসিএস আসছে। আমরা যদি দেখি এখানে এই, আচ্ছা, এইটাই সেই অঙ্ক যেটা হলো জেনারেলাইজ আমাদের কশিক ইন্টিগ্রাল ফর্মুলা দিয়ে করতে হবে। কারণ আমরা যদি দেখি এখানে z+1 হোল কিউব দেওয়া আছে, z+1 কি হোল কিউব দেওয়া আছে, z+1 হোল কিউব দেওয়া থাকলে এখানে z ইজ ইকুয়াল টু -1 বসাইলে হচ্ছে ঝামেলা হয়। তো ফাংশনের ভিতরে -1 তো বসাইতে হবে, কিন্তু ফাংশনকে আমি কয়বার ডিফারেন্সিয়েশন করবো বলতো? এখানে যে আমার উপরে যে ফাংশনটা এফ জেড, এই এফ জেড কে কয়বার ডিফারেন্সিয়েশন করবো? 2 বার। 2 বার। এক্স্যাক্টলি 2 বার ডিফারেন্সিয়েশন করবো, 2 বার ডিফারেন্সিয়েশন করে তার মধ্যে -1 বসাই দিব, শেষ, তাহলে আমার অ্যান্সার শেষ। সো দেখেন একদম সিম্পল। সো আমি এটা, আমরা জানি এই ফর্মুলাটাকে লিখলাম, আমরা জানি এই ফর্মুলাটাই হচ্ছে 2 পাই আই ইন্টু এফ অফ এন মাইনাস ওয়ান। সুতরাং এখানে এফ অফ জেড দেওয়া ছিল, এ দেওয়া ছিল, এন দেওয়া ছিল। সো আমি 2 বার ডিফারেন্সিয়েশন করলাম, এই ফাংশনটা পেলাম, এটার ভিতর -1 বসাই দিলাম, তো টি এর একটা রাশি পাইলাম। তারপর হলো, তারপর হচ্ছে ওদের লেফট হ্যান্ড সাইডের পুরো মানটা বসাইলাম, লেফট হ্যান্ড সাইডের মানটা বসাইলাম, আর রাইট হ্যান্ড সাইডে আমি কিন্তু অ্যান্সারটা পেয়ে গেছি, ঠিক আছে? তো আশা করি এই অঙ্কটাও বুঝতে পারছেন। প্রসেস কিন্তু একদম সিম্পল, প্রসেস কিন্তু একদম সিম্পল। ওকে, আচ্ছা। আচ্ছা, এইটা যদি আমি এইচডব্লিউ 29 বিশেষ দুইটা প্রবলেম আসছে, দুইটাই হচ্ছে জেনারেলাইজ কশিস ইন্টিগ্রাল ফর্মুলা দিয়ে করতে হয়। এটা যদি এইচডব্লিউ দিয়ে, আপনাদের আশা করি সমস্যা হওয়ার কথা না, ঠিক আছে? ই টু দি পাওয়ার 2z, তো এটা ইন্টিগ্রেট করতে একদম সিম্পল হবে, এটা 3 বার করতে হবে। তো এটা যদি এফ অফ জেড হয়, এফ প্রাইম জেড 2 × ই টু দি পাওয়ার 2z, এফ ডাবল প্রাইম জেড 4 × ই টু দি পাওয়ার 2z, এফ ট্রিপল প্রাইম জেড হচ্ছে 8 × ই টু দি পাওয়ার 2z। তারপরে আমাদের কাজ একদমই সিম্পল, 2 পাই আই, এটা ইন্টিগ্রেশনের ভ্যালু কত হবে, অ্যান্সার হবে 2 পাই আই ইন্টু এফ ট্রিপল প্রাইমের ভিতরে আমি কত বসাবো, এখানে জেড এর ভ্যালু হচ্ছে -1 বসাবেন। আচ্ছা, -1 বসাবো, আর নিচে হচ্ছে যেহেতু 3 বার করছি তাহলে হচ্ছে নিচে 3 ফ্যাক্টোরিয়াল। ওকে, সো আমার এখান থেকে কত আসতেছে, এর ভিতরে যদি আমি বসাই, এফ ট্রিপল প্রাইমের ভিতরে যদি আমি বসাই -1, সো আমার এখানে আসতেছে হচ্ছে, হ্যাঁ, অ্যান্সার তো মিলে গেছে।
মিলে গেছে না? 8, তাহলে 2 π i ইন্টু 8 × e⁻²⁻² ডিভাইডেড বাই 6। আচ্ছা এটা আমি একটু দেখি, এটা অ্যান্সারটা মিলার ও হ্যাঁ মিলছে তো, 2 দিয়ে কাটলে 3, সো এটা মিলে গেছে, হচ্ছে 8 π i e⁻² ডিভাইডেড বাই 3। ঠিক আছে, তাহলে এই ছিল আমাদের 29 বিসিএস আসা আরেকটা প্রবলেম, খুবই সিম্পল। এইটা আমি এইচডব্লিউ দিলাম, ঠিক আছে, এইটা আর করলাম না, এটা এইচডব্লিউ দিলাম, এটা খুবই সিম্পল হবে, খুবই সিম্পল হবে, ঠিক আছে, একদমই সিম্পল, এটা এইচডব্লিউ থাকলো। আচ্ছা, আজকে দিনের শেষ অঙ্ক। সো এইটা এটা বুঝতে গেলে একটু একটা বেসিক বুঝতে হবে। এই মনে করলাম একটা কসিস ইন্টিগ্রাল ফর্মুলা কি দেখছিলাম, এটা যদি আমার সি একটা কার্ভ হয়, এর ভিতরে একটা এ নামক একটা ঝামেলা ছিল, এ নামক একটা সিঙ্গুলারিটি ছিল। তো তখন আমরা কি করছিলাম, ওইটাকে যেভাবে করছিলাম, এখন এমন যদি হয় যে সিঙ্গুলারিটি একটার জায়গায় সিঙ্গুলারিটি যদি দুইটা থাকে, এ আর বি নামক দুইটা সিঙ্গুলারিটি থাকে, তখন আমরা কি করব, ওই একটা সিঙ্গুলারিটির জন্য আমি অঙ্কটা যেভাবে করতাম, দুইটা সিঙ্গুলারিটির জন্য আমি ঠিক একইভাবে করব, প্রত্যেকের জন্য আলাদা আলাদা ভাবে অঙ্কটা ইন্টিগ্রালটা বের করব, বের করে যোগ করে দিব। জিনিসটা একটু আমি বুঝাই, এই অঙ্কটা করার মাধ্যমে পুরো থিওরিটা আমি একটু বুঝাই দিতেছি, ঠিক আছে, 30তম বিসিএস আসছিল এটা। আচ্ছা, এখানে লেফট হ্যান্ড সাইড নিয়ে যদি আমরা কাজ করি, e⁻t z ডিভাইডেড বাই z² + 1 dz। আচ্ছা ফাইন, এখন এই যে z²+1, এই +1টাকে আমি চাইলে লিখতে পারি না যে -(-1), আবার -1 কে চাইলে আমি i² লিখতে পারি, লিখতে পারি। তাহলে z² - i² কে চাইলে এখন আমি লিখতে পারি e⁻t z z+i ইন্টু z-i dz। ঠিক আছে, এই জিনিসটা লিখতে পারি। এখন এটা কয়েকভাবে করতে পারে, আমি হচ্ছে ডিরেক্ট কসিস ইন্টিগ্রাল থিওরেমের এক্সটেনশন ফর্মুলাটা দিয়ে আমি এই অঙ্কটা করি, ঠিক আছে। তিতাসের বই অন্যভাবে করছে, বাট আমার কাছে ওইটা বেশি ইজি লাগে, ঠিক আছে। তো একবার আমরা কি করব, ফর z = একবার মনে করেন যে এখানে কয়টা সিঙ্গুলারিটি, একটা হচ্ছে জেড এর ভ্যালু -1 বসাইলেও একটা সিঙ্গুলারিটি, আবার জেড এর ভ্যালু +i বসাইলেও আরেকটা সিঙ্গুলারিটি। +i বসাইলে এক জায়গায় 0 আসে, -i বসাইলে আরেক জায়গায় 0 আসে, ঠিক আছে। তো আমি এটা যেভাবে করি, আমি এটাকে দুইটা কার্ভে ভাগ করে ফেলি, ঠিক আছে। একবার হচ্ছে C1, যখন আমি z+i লিখবো, আর যখন z+i লিখবো, তখন বাকি সবাইকে fz হিসেবে বাকি সবাইকে লিখবো, কারণ z+i এর জন্য কিন্তু বাকিরা অ্যানালিটিক ফাংশন। আচ্ছা, আরেকবার একটা কার্ভ নিলাম C2, এবার আমি নিচে z-i লিখবো, z-i এর জন্য e⁻tz, আর z+i-টাকে আমি এবার উপরে লিখলাম, ঠিক আছে, ইন্টু ডিজেড। আচ্ছা, এবার আচ্ছা, আমাকে এই বলেন। যে আমি e⁻2z বাই z-1 z-i, এই টার্মটা আরেকবার একটু বুঝে দিলে ভালো হতো। হ্যাঁ আপু, আমি বুঝাই দিতেছি। এই যে দেখেন, আপনি যখন জেড এর ভ্যালু, মনে করেন যে জেড এর ভ্যালু -i বসালে ঝামেলা হচ্ছে না, z+i এর জন্য -i হ্যাঁ, বসালে ঝামেলা হচ্ছে, কিন্তু হুম। আপনি বলেন তো, জেড এর ভ্যালু যখন -i বসালে ঝামেলা হচ্ছে, -i যদি আপনি z-i তে বসান, জেড এর জায়গায় যদি এবার যদি এখানে -i বসান, তাহলে কি ঝামেলা হচ্ছে? না। তাহলে কিন্তু ঝামেলা হচ্ছে না, কারণ -i আর -i মিলে -2i হচ্ছে, -2i তো আর কোনো সমস্যাজনক সংখ্যা না, তাই না, এটা তো জিরো, নিচে জিরো আসতেছে না। সো আমি হুম এটাই হুম বলতেছি, যখন আমি জেড এর ভ্যালু -i জন্য ক্যালকুলেট করব, তখন বাকি সবাই হবে আমার অ্যানালিটিক ফাংশন, বাকি সবাইকে আমি f(z) হিসেবে কাউন্ট করব, পুরোটাকে আমি f(z) হিসেবে কাউন্ট করব, ঠিক আছে। আবার যখন আমি জেড এর ভ্যালু +i এর জন্য আমি কাউন্ট করব, তখন বাকি পুরোটাই হবে আমার অ্যানালিটিক ফাংশন, f(z) হিসেবে বাকি পুরোটাকে কাউন্ট করবো। এটা একটা থিওরেম আছে, ঠিক আছে। ওই থিওরেম হচ্ছে, আমি ডিটেলস একটা ভিডিওতে বুঝাইছিলাম থিওরেম গুলা, ওইটার লিঙ্ক আমি চাইলে আপনাকে দিতে পারবো। বাট আপাতত যদি এইটুকু বুঝেন, তাহলে আপনি অঙ্ক চালাই দিতে পারবেন, সবগুলো অঙ্ক, ঠিক আছে, যেগুলো আচ্ছা, যেগুলো গুণ ঠিক আকারে আছে। থাকবে। এইটুকু বুঝছেন? আচ্ছা আচ্ছা, হ্যাঁ এখন বুঝছি। হ্যাঁ, আপনি জাস্ট লিঙ্কটা দিয়ে দিন তাহলে এটার হ্যাঁ, এবার ডিটেলসটা। এবার আপনি দেখেন অঙ্কটা কতটা সিম্পল হয়ে যাবে। এবার আপনি কি করবেন, জেড জেড এর ভ্যালু -i বসালে এখানে ঝামেলা, জেড এর ভ্যালু -i বসালে ঝামেলা,
তাহলে আপনার ফর্মুলাটা কি হবে, আর এই পুরোটাকে ধরবেন আপনি এফ অফ জেড, এই পুরোটাকে ধরবেন এফ অফ জেড। তাহলে আপনার ফর্মুলাটা আসবে 2πi ইন্টু এফ অফ মাইনাস আই, কারণ মাইনাস আই বসালে ঝামেলা ছিল, প্লাস এইটার ভিতরে এবার দেখেন 2πi ইন্টু এই পুরাটা উপরের পুরাটা হচ্ছে এবার আপনার এফ অফ জেড, পুরাটা হচ্ছে এফ অফ জেড। এইখানে জেড এর ভ্যালু কত বসাইলে সিঙ্গুলারিটি, জেড এর ভ্যালু আই বসাইলে হচ্ছে সিঙ্গুলারিটি। তাহলে এই পুরা ফাংশনের ভিতরে এবার আমি এফ অফ আই বসাই দিব, ঠিক আছে। তো আমার ফাংশনটা এক জায়গায় একরকম ছিল। তো এখন আমি 2πi ইন্টু এফ অফ মাইনাস আই না, তাহলে এবার আপনি ই টু দি পাওয়ার মাইনাস টি ডিভাইডেড বাই জেড এর জায়গায় যদি মাইনাস আই বসেন, মাইনাস আই অর্থাৎ মাইনাস টু আই প্লাস 2πi ইন্টু ই টু দি পাওয়ার টি আই ডিভাইডেড বাই, এখানে যদি আমি আই বসে তাহলে আই প্লাস আই মানে 2i, ঠিক আছে। আচ্ছা, হয়ে গেল না? এখন দেখেন একটু সিম্পলিফাই করি। এই যে 2i কেটে দিলাম, 2i কেটে দিলাম, 2i কেটে দিলাম, ঠিক আছে। তাহলে আমার আসতে হলো মাইনাস পাই ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস টিআই প্লাস পাই ইন্টু ই টু দি পাওয়ার টিআই। আচ্ছা, এখন আমি যদি পাইটাকে কমন নেই তাহলে আমি পাচ্ছি ই টু দি পাওয়ার টিআই মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস টিআই। এখন ই টু দি পাওয়ার টিআই এর অয়লারের ফর্মুলাটা আপনাদের নিশ্চয়ই মনে আছে, কস টি যোগ আই ইন্টু সাইন টি, ঠিক আছে, ওটা লিখলাম। আচ্ছা, এবার মাইনাস দিলাম ই টু দি পাওয়ার মাইনাস টি, এটা হবে কস টি মাইনাস, আর যেহেতু বাইরে একটা মাইনাস আছে এই মাইনাস আর ওই মাইনাস মিলে প্লাস হয়ে যাবে, টু প্লাস সাইন টি হবে আর কি। আই ইন্টু সাইন টি, রাইট। সো এখান থেকে চলে আসলো বলতো কত, পাই ইন্টু কস্টি কাটা 2i সাইন টি, তাই না, 2i সাইন টি, তাহলে 2πi সাইন টি, ঠিক আছে। এই ছিল আর কি অঙ্কটা, এই যে 2πi সাইন টি, অঙ্কটা কি বুঝতে পারছেন? বুঝতে পারছি। আমি কি আরেকটা দেখাবো এই নিয়মের, যাতে আপনাদের সুবিধা হয়? হ্যাঁ, দেখালে ভালো হতো। আচ্ছা, আমি তাহলে আমি আরেকটা অঙ্ক নিচ্ছি, বাট ওই অঙ্কটা হচ্ছে আপনারা করবেন, ঠিক আছে। ওই অঙ্কটা হচ্ছে আপনারা করবেন, আপনারা আমাকে বলবেন, আমি ওই অনুযায়ী লিখবো। আমি একটু সময় দেন, আমি একটু just অঙ্কটা দেখি ভালো কোন অঙ্ক পাই কিনা। আচ্ছা, আপনি দেখি একটা সহজ অঙ্কই দিচ্ছি, এইটা করেন। 1/z² + 9 ইন্টু ডিজেড, এইটার ইন্টিগ্রালের ভ্যালুটা বের করেন। বলেন তো প্রথমে কি করবেন, 9 কে কি লিখবেন? 9 কে যদি আপনি এইভাবে লেখেন, মাইনাস দিয়ে -9 লেখেন, সমস্যা নাই। -9। তারপরে তারপরে আই এর জন্য, মাইনাসের জন্য লিখবেন i², 9 এর জন্য লিখবেন 3² তাই না। তাহলে z² - 3i² একসাথে লিখলাম আর কি, ঠিক আছে। দেখেন ওই স্কোয়ার করার পরে একই আসবে, তাই না। আচ্ছা, এরপরে আপনার এখানে আসতেছে z + 3i, আবার হচ্ছে z - 3i -3i। ইন্টু ডিজেড। এবার আপনার কিন্তু একবার কি করবেন, C1 কার্ভ দিবেন, ওই 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 সময় z + 3i যখন দিবেন তখন z - 3i-টার উপরে নিয়ে যাবেন। হ্যাঁ, শোনো, ওই z z - 3i। 3i-টাই হচ্ছে আপনার এফ অফ জেড হিসেবে কাজ করবে। আবার যখন আপনি নিচে z - 3i লিখবেন তখন z + 3i-টাকে উপরে নিয়ে যাবেন, কারণ z - 3i যখন লিখবো তখন হচ্ছে 3i পয়েন্টে ঝামেলা, কিন্তু 3i পয়েন্টে তো z + 3i-তে কোনো ঝামেলা নাই। তার মানে z + 3i-টা তখন অ্যানালিটিক ফাংশন হিসেবে কাজ করতে পারবে, তাকে আমি উপরে লিখতে পারবো, উপরে যারা যেটা থাকে সেটাই কিন্তু অ্যানালিটিক ফাংশনটা হয়, ঠিক আছে। তো এখন আপনি কাজ করেন, প্রথমটা লেখেন 2πi ইন্টু এফ অফ কত লিখবেন, -3i লিখবেন, ঠিক আছে। আর -3i। যোগ পরেরটা লিখবেন 2πi ইন্টু এফ অফ +3i। -3i-টা বসাবেন কোথায়, 2πi ইন্টু 1/, জেড এর জায়গায় -3i বসেন, -3i যোগ 2πi ইন্টু ওইখানে জেড এর জায়গায় কত বসাবেন, +3i যোগ +3i। সো -3i মিলে -6i, আর এখানে হচ্ছে +6i। এরপর আপনি ক্যালকুলেট করে দেখেন কত আসে, আই কাটা 2 6 আই 3,
সো পাই বাই -π/3 আর +π/3, অ্যান্সার কত আসলো? অ্যান্সার হচ্ছে 0 চলে আসলো না? অ্যান্সার 0 চলে আসলো। ঠিক আছে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে এই বইও 0ই আসছে, বইও ক্যালকুলেট করার পর অ্যান্সার 0ই আসছে। আপনি ইন্টিগ্রালের অ্যান্সার তো 0 আসতে পারে, এটা সমস্যা নেই, বাট অঙ্কটা বুঝছেন কিনা? হ্যাঁ, বুঝছি। তাহলে এইভাবে আর কি করবেন। সো আমি একটু সামারি করি। আজকে আমরা মেইনলি 3টা ফর্মুলা শিখছি। একটা হচ্ছে সর্বপ্রথম শিখছি কশি গোরসেট থিওরেম, যেটা ওইটার ফর্মুলাটা হচ্ছে যদি অ্যানালিটিক ফাংশন থাকে, কোনো গ্যাঞ্জাম না থাকে ওই রিজিয়নের মধ্যে, তাহলে অ্যান্সার ডিরেক্ট 0 হবে। তাহলে অ্যান্সার কি হবে? ডিরেক্ট 0 হবে। আর যদি এমন হয় যে গ্যাঞ্জাম আছে, তাহলে হচ্ছে 2πi × f এই ফর্মুলাটা দিয়ে করতে হবে। আর যদি নিচে টু দি পাওয়ার n আকারে থাকে, তাহলে হচ্ছে জেনারেলাইজ এই ফর্মুলাটা দিয়ে করতে হবে, যে এই ফর্মুলাটা দিয়ে তখন করতে হবে। ঠিক আছে। আর আবার আরেকটা করলাম, যে যেটার ভিতরে একাধিক সিঙ্গুলারিটি, z-a × z-b z+b বা z-c এরকম থাকলে তখন কিভাবে করতে, সেটাও আমি দেখাই দিলাম। ঠিক আছে। তাহলে কমপ্লেক্স ইন্টিগ্রেশনে আপনি তিতাসের বইটা যদি খুলেন, এখন আপনি সবগুলো অঙ্ক করতে পারবেন। এই পিডিএফটা দেখার পর সবগুলো অঙ্ক আপনি নিজে নিজে করতে পারবেন, কোনো সমস্যা হবে না আশা করি। ঠিক আছে। তাহলে আজকের ক্লাস নিয়ে যদি সমস্যা না থাকে, আজকের ক্লাসটা এই পর্যন্ত। ওকে। আচ্ছা, তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই রাখলাম। ওকে। কারো কোনো কি প্রশ্ন আছে?